ভাস্কর ক্রিয়েশনের নিবেদন আজকের গল্প রাত আড়াইটের ডাকের দ্বিতীয় পর্ব। গল্পে অবিনাশের চরিত্রে দেবাশিস চক্রবর্তী, সুরেশের চরিত্রে সুদীপ্ত ঘোষ, হরিদার চরিত্রে অশেষ ঘোষ ও অলৌকিক মহিলার চরিত্রে শ্রেয়া বর্মন। এর আগের পর্বে আমরা শুনেছিলাম সুরেশের বাড়িতে রাত আড়াইটে বাজলে সারেঙ্গি ও ঘুঙুরের শব্দ শোনা যায়। এই শব্দ কোথা থেকে আসছে সেটা জানার জন্য অবিনাশ সেই বাড়ির পাতাল ঘরে যায়। আর তারপর তার সাথে কি ঘটলো চলুন শোনা যাক। গল্পের সূচনায় আমি লাবণী দে। শুরু হচ্ছে আজকের গল্প রাত আড়াইটের ডাক। নিচে নেমে আমি যা দেখলাম, জায়গাটা মাকড়সার জাল আর ধুলোয় ভর্তি হয়ে আছে। একটা ভ্যাপসা গন্ধ নাকে ভেসে আসছে। জায়গাটা অনেকদিন বন্ধ থাকার কারণে। এতক্ষণ তো খেয়াল করিনি, নাচ গানের শব্দটাও আর আসছে না, আর আতরের গন্ধটাও তো পাচ্ছি না। টর্চের আলো জ্বালিয়ে জায়গাটা আমি ভালো করে দেখলাম। যা ভেবেছিলাম ঠিক তাই। একটা খুপড়ি মতন ছোট ঘর আছে। ঘরের জিনিসপত্র বলতে সেরকম কিছুই দেখলাম না, আর এখানকার মাটিটাও খুব নরম। তোরা ওপরে কি করছিস? নিচের দিকে নেমে আয়। অবিনাশ, আমাদের গিয়ে কোনো কাজ নেই, আর তোকেও নিচে বেশিক্ষণ থাকতে হবে না। উপরে চলায়, আবার কোন বিপদ হয়ে যাবে। কোনো দরকার নেই, তুইও চলাই, উপরে চলাই। তোদের আসতে হলে আয়, নাহলে আমি নিজে একাই দেখে নেব এখানে কি আছে। এতক্ষণ যেটার ভয় পাইনি সেটাই হলো। সারা ঘর জুড়ে টর্চের আলো দিয়ে দেখতে দেখতে হঠাৎ আমি যা দেখলাম তা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কোণার দেওয়ালে ঠেস দিয়ে পড়ে রয়েছে এক নরকঙ্কাল। মনে সাহস নিয়ে কাছে একটু এগিয়ে গিয়ে দেখলাম। দেখে মনে হলো অনেক পুরনো। কঙ্কালের গঠন দেখে মনে হলো এটি স্ত্রী লোকের। ছাত্র জীবনে বায়োলজি নিয়ে পড়েছি, অনেক কঙ্কাল দেখেছি, কিন্তু এখানে হঠাৎ কঙ্কাল দেখতে পাবো এটা আমি ভাবতে পারিনি। হঠাৎ হাত থেকে টর্চটা মাটিতে ছিটকে পড়ে নিভে গেল। ছিটকে পড়ে গেল এরকম ব্যাপার নয়, কেউ যেন ধাক্কা মেরে টর্চটা ফেলে দিল। অনেক হাতড়ে হাতড়ে টর্চটাকে খোঁজার চেষ্টা করলাম। খুঁজে পেয়ে টর্চটাকে জ্বালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু টর্চটা কিছুতেই জ্বলল না। দূর, আচ্ছা মুশকিলে পড়া গেল। সাথে করে ফোনটাও নিয়ে আসিনি, নাহলে দেখতাম যে সিঁড়িটা কোন দিকে আছে। বেশ চিৎকার করে সুরেশ আর হরিদাকে ডাকলাম। সুরেশ, এ সুরেশ, ও হরিদা, কোথায় গেলে গো? কিন্তু কিছুই সাড়া শব্দ পেলাম না ওদের। কি আজব রে, ওরা কোথায় গেল? ওরা কি যে যার মতন ঘুমিয়ে পড়লো নাকি? ঘরটায় যখন প্রথম নেমে দেখলাম ঘরটা অনেকটাই ছোট, কিন্তু অন্ধকারে অনেকটা পথ এসে আমি সিঁড়ি পেলাম না এখনো পর্যন্ত। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। চারিদিক শুধুই অন্ধকার। আমি দৌড়ে বেড়াচ্ছি আর হুমড়ি খেয়ে মাটিতে পড়ছি। একসময় ছুটতে ছুটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই মাটিতে ধপ করে বসে পড়লাম। আর পারছি না, মনে হয় মারাই যাব। কতক্ষণ এভাবে বসে আছি জানি না। হঠাৎ মনে হলো দূর থেকে সারেঙ্গির ক্ষীণ সুর ভেসে আসছে, তার সাথে আসছে ঘুঙুরের আওয়াজ, ও আসছে আতরের গন্ধ নাকেতে। চোখের সামনে সব এক এক করে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। একটা মায়াবী দৃশ্যপট তৈরি করেছে। দেখলাম এক বিশাল জলসাঘর। ছাদ থেকে একটা মস্ত বড় ঝাড়বাতি ঝুলছে। আরে, এটা সুরেশের বাড়ির ওই ভুতুরে হলঘরটা না? হ্যাঁ, ওটাই তো। কিন্তু এখানে দেখছি ঘরটা তো খালি নয়। পুরনো দিনের আসবাবপত্র আর লোকের ভিড়ে ঘরটা যেন ঘমঘম করছে। সবাই গোল করে বসে আছে। মধ্যেখানে জমিদার মশাই সুরা পান করছে। অন্যদিকে ওস্তাদ ঠুমরি গানের সুরে আগুন ধরিয়ে দিয়েছে। জলসা ঘরের মাঝে বাইজি বাড়ির নাচ চলছে। কি অপরূপ তার নাচের ভঙ্গি!
কতক্ষণ যে কাঠের পুতুলের মতন মন্ত্রমুগ্ধ হয়ে নাচ দেখলাম, সময়ের খেয়ালই রইল না। কিছুক্ষণ পর সেই দৃশ্য ক্রমশই ছায়ার মতন মিলিয়ে গেল। এবার আমার চোখের সামনে এক ভিন্ন দৃশ্য এসে উপস্থিত হয়েছে। একটা ঘরে একজন নারী ও পুরুষ দাঁড়িয়ে আছে। ঘরটি দেখে অনুমান করলাম এটি সুরেশের শোবারই ঘর। তবে ঘরের ভেতরে সাজসজ্জা একদমই আলাদা। মহিলাটির হাতে মেহগুনির কাঠের একটি বড় বাক্স। বাক্সটা বুকে আঁকড়ে ধরে চিৎকার করে উঠল সেই মহিলা। এই বাক্স আমি তোমায় কিছুতেই দেব না। এক এক করে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছ, কিন্তু আমার এই গয়নার বাক্স আমি তোমাকে কিছুতেই আত্মসাৎ করতে দেব না। পুরুষ তার রাগে গজরে উঠল। দিবি না মানে? তোকে দিতেই হবে। তোর এই গয়না বেচে যা টাকা আসবে সেই টাকা দিয়ে আমি এই বাড়িতে হীরাবাইয়ের নাচের আসর বসাবো। আমি বিলেতির মদ আনবো এই চৌধুরী বাড়িতে। আজ জলসা বসবে, জলসা। আমি বেঁচে থাকতে কোনো অবস্থাতেই তোমাকে এই গয়নাগুলো ছুতে দেব না। তাই নাকি? বেঁচে থাকতে বাক্স ছুতে দিবি না, কিন্তু মরে গেলে তো দিবি। এইটাই যখন তোর ইচ্ছা, তবে তাই হোক। লোকটি তেড়ে গিয়ে মহিলাটির টুটি চিপে ধরল। মহিলাটি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করল। দে আমাকে এই বাক্স, আমাকে বাক্সটা দে। বাপের বাড়ির দেওয়া এই গয়নাগুলো আমার শেষ সম্বল, তোমাকে এগুলো কিছুতেই ছুতে দেব না। কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির সাথে সে পেরে উঠতে পারল না। কিছুক্ষণের মধ্যেই মহিলাটির দেহ শীতল হয়ে গেল। তার হাত থেকে পড়ে গেল সেই মেহগুনি কাঠের বাক্স। লোকটা পাগলের মতন বাক্সের ভেতর থেকে সব গয়না বার করে নিচের পুটুলির মধ্যে ঢুকিয়ে চলে গেল। এইভাবেই আস্তে আস্তে দৃশ্যটা মিলিয়ে গেল। এরপরে আমার চোখের সামনে ফুটে উঠল সেই তলঘর, যেখানে দুটো লোক একটি নারীর মৃতদেহ বয়ে নিয়ে আনছে। সেই মহিলাটির মরা দেহ। ওরা মহিলাটির মৃতদেহটাকে ঘরে ছুঁড়ে ফেলে দিল, আর পাশে ফেলে দিল সেই গয়নার বাক্সটি। তারপরে বড় বড় কাঠের পাটাতন দিয়ে বুঝিয়ে ফেলল তলঘরের নামার গুপ্ত রাস্তাটা। হঠাৎ একটা জোরালো চিৎকার হয়ে উঠল। সেই চিৎকার অত্যন্ত কষ্টকর ছিল। মুক্তি, আমায় মুক্তি দে তোরা। আর কতদিন আমাকে এই ঘরে তোরা বন্দি করে রাখবি? আমার বাঁধন খোল। উফ, কি যন্ত্রণা, কি নরক যন্ত্রণা, কি কষ্ট। আমায় মুক্তি দে, আমায় মুক্তি দে। আমি দুই কান চেপে ধরে ছটপট করতে লাগলাম। কি তীব্র সেই চিৎকারের শব্দ! কিছুক্ষণ পর সব আস্তে আস্তে চুপচাপ হয়ে গেল, শ্মশানের নীরবতার মতন। আমার যেন হঠাৎ করে জ্ঞান ফিরে এলো। আমি তাড়াহুড়ো করে উঠে টর্চের সুইচ টিপতে লাগলাম। আমার হাত তখন কাঁপতে লাগলো। টর্চের লাইট জ্বালালাম। এবারে টর্চের একবারে লাইটটা জ্বলে উঠল। দেখলাম আমি সেই ঘরের মেঝেতেই পড়ে রয়েছি। কোনায় শোয়ানো কঙ্কালটি নিথরভাবে পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে সেই গয়নার বাক্সটি। আমি তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে সেই হলঘরের দিকে উঠে এলাম। দেখি সুরেশ আর হরিদা আমার দিকেই ছুটে আসছে আমার তাড়াহুড়ো দেখে। কি রে অবিনাশ, নিচে কি দেখলি? আর তুই এত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, তোরা দুজন কোথায় গেছিলিস? এত ডাকাডাকি করলাম, কেউ সাড়া দিলি না। সুরেশ আর হরিদা আমার দিকে হতভম্বের মতন তাকালো। তুমি কখন ডেকেছিলে দাদাবাবু? আমি আর সাহেব তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কই, তোমার ডাক তো আমরা শুনতে পাইনি। হ্যাঁ রে, আর তাছাড়া তুই তো এই গেলি আর এলি, এইটুকু সময়ের মধ্যে তুই এমন কি দেখলি যে তোর অবস্থা এইরকম হলো? গেলাম আর এলাম মানে? আমি বিস্ফোরিত চোখে তাকালাম। আমি তো প্রায়
ঘন্টা দুয়েক ভেতরে আছি, কিংবা তারও বেশি। সুরেশ, তুই ঠিক বলছিস তো? কি উল্টোপাল্টা বকছিস? এই দেখ, তুই ভিতরে ঢুকেছিলিস প্রায় 3টে নাগাদ, আর এখন বাজে 3টে 10। ভুলভাল বকিস না। আমার কিছু শোনা বা বোঝার মতন ক্ষমতা ছিল না। আমার যে সব টালগোল পাকিয়ে যাচ্ছে। খুব কষ্ট করেই বললাম যে তলার ঘরে একটি মহিলার কঙ্কাল পড়ে আছে, আর তার পাশেই একটা বড় বাক্সও আছে। ওই দুটোকে উদ্ধার করে আন ও শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করার ব্যবস্থা কর। অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতেই হবে, আর ওই বাক্সটাকেও পুড়িয়ে ফেলবি। ওই কঙ্কালটিকে সদ্গতি না করলে ও তোদের কাউকেই রেহাই দেবে না, বুঝলি? নিজের পায়ে আর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। হাঁটু দুটো যেন কিরম থরথর করে কাঁপছে, মাথাটাও যেন যন্ত্রণায় ফেটে পড়ছে। সব কিছু যেন কিরম অন্ধকার হয়ে আসছে। এইভাবেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। বেশ কিছুদিনের জন্যই আমি হাসপাতালে পড়েছিলাম। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার প্রায় 2 সপ্তাহ লেগে গেছিল। পরে সুরেশের মুখ থেকে আমি শুনলাম যে ও আর হরিদা কঙ্কালটিকে তলঘর থেকে উদ্ধার করেছে। ও নিয়ম মেনে শ্মশানে গিয়ে দাহকার্য সম্পূর্ণ করেছে, আর বাক্সটিকেও পুড়িয়ে ফেলেছে। কয়েকদিনের মধ্যে ও গয়ায় গিয়ে মৃতর আত্মা শান্তি কামনা করে পিণ্ডদানও করে আসবে বলেছে। কঙ্কালটিকে দাহ করে আসার পর সেই বাড়িতে আর কোনো উৎপাত ঘটেনি। এইভাবে বহু প্রতীক্ষার পর সুরেশের বাড়িটা আবার আগের মতন শান্তিনিকেতন হয়ে উঠেছে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।